আজ আপনারা শুনবেন প্রভাস দত্তের কলমে নীল সাহেবের পোড়ো বাড়ি। এমন এক বাড়ি যেখানে অত্যাচার করা হতো হতদরিদ্র নীল চাষিদের বহু বছর আগে। তেমনই বাড়ির একটি গল্প শুরু করার আগে একটা ছোট্ট নিবেদন। আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন এবং গল্প শুনছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট গল্পগুলোকে সাপোর্ট করুন এবং অনেক বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রভাস দত্তের কলমে নীল সাহেবের পোড়ো বাড়ি। সাপুড়েরা সাপের গন্ধ পায়, গন্ধে গন্ধে চলে যায় ঠিক জায়গায়, তারপর সেখান থেকে টেনে বের করে আনে লুকোনো সাপকে। কিন্তু ভূতেরও কি গন্ধ পাওয়া যায়? গন্ধে গন্ধে চলে গিয়ে শেষকালে মুখোমুখি হওয়া যায় তার? অন্তত অনিমেষের ঘটনায় এইরকম একটা বিশ্বাস যদি কারো মনে দানা বেঁধে থাকে, তাহলে দোষ দেওয়া যায় না তাকে। অনিমেষকে আমরা সবাই রীতিমতো সাহসী বলে জানতাম। কিছুটা বাউন্ডুলে স্বভাবের ছেলে, স্বাস্থ্য মোটামুটি ভালোই, গায়ের রং একটু তামাটে ধরনের, সব ব্যাপারে ওর উৎসুক, তবে কোনো ব্যাপারেই তেমন গুরুত্ব আরোপ করে না। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, যেমন তেমন চাকরি বলা চলে, নইলে অমন হুটহাট করে ছুটি নিয়ে খুশি মতন এদিক ওদিক সেদিক যাওয়া সম্ভব হতো না তার পক্ষে। চাকরি সূত্রে প্রায় নানান জায়গায় ঘুরতে হয় আমাকে। কোথাও হয়তো 3 মাস, কোথাও আবার একটা না 1 বছরও হয়তো কাটিয়ে দিতে হয়। সেই রকম পছন্দ মতো জায়গা হলে আমি অনিমেষকে 2 ছত্রের একটা পোস্টকার্ড লিখে দিই। তারপর যথারীতি একদিন দেখতে পাই কাঁধে পুরনো সেই লাল রঙের ঝোলাখানি ঝুলিয়ে শ্রীযুক্ত অনিমেষ কুমার একেবারে সশরীরে উপস্থিত। আমি হেসে বলি, কিরে এলি তাহলে? অনিমেষও হেসে জবাব দেয়, কি আর করব। মেদিনীপুর আর বাঁকুড়ার সীমানার কাছাকাছি এই জায়গাটার নাম বেলপাহাড়ি। প্রায় মাস 2 হলো এখানে এসে ক্যাম্প করেছি আমি। কাছাকাছি পাহাড় বলতে অবশ্য তেমন কিছু নেই, তবে জায়গাটা পাথুরে আর বেশ উঁচুতে। ঝাড়গ্রাম থেকে টানা জিপে আসবার সময় দুপাশে শাল মৌহার জঙ্গল আর উঁচু নিচু জমির ঢাল, প্রায় রুক্ষ ও বন্ধা, দেখে মনেই হয় না বাংলাদেশ। জায়গাটা যে অনিমেষের খুব পছন্দসই হবে এখানে এসেই সে কথা মনে হয়েছিল আমার। তবু চিঠি লিখতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। সেদিন সন্ধেবেলা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। হঠাৎ মাঠের এক প্রান্তে মস্ত এক দালান চোখে পড়ল। তখনও সূর্য ডোবেনি, বর্ষাকাল, তবু আকাশ বেশ পরিষ্কার। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আসলে ওটা একটা পোড়ো বাড়ি, ভাঙাচোরা জীর্ণ অবস্থা। অনেক কাল আগেই পরিত্যক্ত হয়েছে। জানলা দরজা বলতে কিছুই নেই। পুরনো আমলের পাথুরে গাঁথনি দেওয়ার মস্ত খিলানগুলো মাথায় এখন চামচিকে আর বাদুড়ের আস্তানা। ধুলো আর ঝুলে ভিতরটা আবছায়া অন্ধকার। এক পাশের ছাদ খানিকটা ধসে ঝুলে আছে বিপজ্জনকভাবে। একরকম সেদিকটা বারান্দা গোছের ছিল মনে হয়। বাড়িটা দেখেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা আইডিয়া মাথায় খেলে গেল আমার। ক্যাম্পে ফিরে গিয়ে সেই রাতে চিঠি লিখলাম অনিমেষকে, শিগগির চলে আয়, দারুণ জায়গা। অনিমেষ যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারিনি আমি। হয়তো আমার চিঠি পাওয়ার পরের দিনই ও ট্রেনে চেপে বসেছে। ওকে দেখে রীতিমতো আমি হাসলাম। এলি তাহলে অনিমেষ? হ্যাঁ, কি আর করব বল। ঝোলাটা কাঁধ থেকে নামিয়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলল অনিমেষ। তারপর আমার খাটিয়ায়
টনটন হয়ে শুয়ে পড়ে বলল, জার্নিটা ফাইন। দুপাশে টাটকা জঙ্গল দেখতে দেখতে চোখ দুটো অনেক দিন পরে বেশ একটু শান্তি পেল যেন। পরদিন বিকেলবেলা অনিমেষকে নিয়ে সেই লোকালয় ছুট মাঠের ধারে চলে গেলাম আমি। বললাম, ওই দেখ, দেখতে পাচ্ছিস বাড়িটা? অদূরে সেই বাড়িটার দিকে তাকিয়ে অনিমেষ কীরকম ভুরু কুচকে রইল খানিকক্ষণ। তারপর বলল, চল তো দেখে আসি। দুজনে এগিয়ে গেলাম বাড়িটাতে। কাছাকাছি পৌঁছতেই আচমকা দুটো চামচিকে অন্ধকার একটা খিলানের আড়াল থেকে চোখের পলকে বেরিয়ে এসে বাড়িটার মাথার উপরে গোল হয়ে চক্কর দিতে লাগলো। অনিমেষ সেই দিকে তাকিয়ে থেকে কীরকম আনমনা হয়ে গেল। বার কয়েক গম্ভীরভাবে ফুসফুস ভরে শ্বাস টানল যেন। আমি হঠাৎ ভয় পাইয়ে দেওয়ার জন্য ওর কানের কাছে মুখ নামিয়ে এসে ফিসফিস করে বললাম, ভুতুরে বাড়ি, সাহেব ভূত। আমাকে অবাক করে দিয়ে অনিমেষ বলল, তুই ঠিক বলেছিস মেলু, এ বাড়িতে ভূত আছে। অতৃপ্ত মানুষের আত্মা। কাছে আসতেই টের পেয়েছি আমি। অনিমেষ তুই পাগল, অনিমেষ পাগল। আমি হেসে উঠে বললাম, আমি খোঁজ নিয়েছি অনিমেষ। বাড়িটা আসলে বহুদিন আগে এক নীলকর সাহেবের আস্তানা ছিল। একটু দূরেই নীলকর সাহেবের তৈরি সেই বিশাল বাঁধানো চৌবাচ্চাগুলো। নীল চাষ উঠে গেল দেশ থেকে। নীলকর সাহেবেরাও পাততারি গোটালেন। স্মৃতিচিহ্ন হয়ে পড়ে রইল বিশালাকার এই রকম বাড়িগুলো। অত্যাচারী সাহেবদের এই সব বাড়িগুলোর ধার কাছ দিয়ে কেউ হাঁটত না। এত বড় একটা বাড়ি সেই কতকাল ধরে পড়ে রইল। ঘুণাক্ষরেও এটাকে আস্তানা করবার কথা পরবর্তীকালে কেউ আর ভাবেনি। মানুষ না থাকলে যা হয়। খুব তাড়াতাড়ি পোড়ো হয়ে গেল বাড়িটা। চুন বালির পলেস্তর খসে খসে পড়ল। চামচিকে আর বাদুর খাস করে নিল গোটা বাড়িটাকে একদিন। হাসি থামতে অনিমেষ আমাকে আর একবার অবাক হবার সুযোগ করে দিল। একটু অন্যমনস্ক গলাতেই সে বলল, আজ রাতে এই বাড়িটাতেই আমি থাকবো। তোর আপত্তি নেই তো মেলু? আমি ব্যাপারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করলাম। তুই কি শেষকালে ভূত টুত ধরার তাল করছিস নাকি অনিমেষ? আর ধরে রাখবি কোথায়? তোর এই রং জ্বালা লাল ঝোলাটাতে নাকি? অনিমেষ ব্যাপারটাকে মোটেই হালকা হতে দিল না। আমার দিকে তাকিয়ে বেশ শান্ত গলাতেই বলল, ভূত ধরতে পারবো কি না জানি না, তবে কাছাকাছি পৌঁছাতে পারবো আশা করি। তুইও আয় না আমার সঙ্গে। খেপেছিস? রাত্রিতে আমার ভীষণ ঘুম পায়। ঘুম পেলে কিছুতেই চোখ খোলা রাখতে পারি না। চোখই যদি খোলা না রইল তাহলে কি আর? অনিমেষ আমার হাত ধরে টেনে বলল, চল ফেরা যাক। ভূতে আমি কখনো বিশ্বাস করি না। ভৌতিক অস্তিত্বে বিশ্বাস রাখবার মতন তেমন কোনো ঘটনাও আজ পর্যন্ত আমার জীবনে ঘটেনি। বিজ্ঞানের ছাত্র বলেই কি না জানি না, এইসব ভূত টুতের ব্যাপারে একটু বেশি মাত্রায় তাচ্ছিল্য আমার। অনিমেষ এই যুগের ছেলে হয়েও কি করে এরকম একটা অন্ধবিশ্বাসের অধিকারী হলো, কিছুতেই সেটা বুঝতে পারছি না আমি। বাড়িটার দিকে অনিমেষের তাকানো, বুক ভরে সন্দিগ্ধ শ্বাস টানা, তারপর গভীর বিশ্বাসের সঙ্গে ভূতের অস্তিত্বের কথা ঘোষণা করা, সমস্ত ব্যাপারগুলো আমার কাছে কীরকম একটা কার্যকারণ সম্পর্কহীন বলে মনে হতে লাগলো। তবু ফেরবার পথে এই নিয়ে আমি অনিমেষকে আর খোঁচাখুচি করলাম না। আমি জানতাম অনিমেষ ভূতটুত নিয়ে ইদানিং একটু বেশি রকম মাথা ঘামাচ্ছে। অনিমেষকে চিঠি পাঠাবার সময় যে প্ল্যানটা আমার মাথায় এসেছিল, পথ চলতে চলতে তার কথাই ভাবতে লাগলাম মনে মনে। সন্ধ্যের পরে বেলপাহাড়ি একেবারে নিশ্চুপ হয়ে যায়। ব্লক ডেভেলপমেন্ট অফিসের লাগোয়া মাঠটাতেই আমাদের তাঁবু পড়েছে।
ওপাশে ক্যাম্পের লোকজনের কথা বলা, চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। রান্নার ছ্যাঁক ছোক শব্দ হচ্ছে একপাশে। একটা গুমোট গরমের ভাব। আমার কাছে আর্দালি পঞ্চানন এসে জানালো, স্যার, বৃষ্টি হবে আজ, খুব মেঘ করেছে। অনিমেষ কালকের বাসি খবরের কাগজটা নিয়ে নাড়াচাড়া করছিল। পঞ্চাননের কথা শুনে সে বলল, তাহলে তো ভালোই হলো। পঞ্চানন, আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিও, আজ বেরোতে হবে। এই রাতে বৃষ্টি নামবে যে? পঞ্চানন অবাক হলো। অনিমেষকে এখন বেশ ভারী খুশি দেখাচ্ছে। হেসে বলল, হ্যাঁ গো, এই রাতেই বৃষ্টি তো চাই। তুমি তাড়াতাড়ি খাবারটা দাও, খেয়েই বেরিয়ে পড়ি। পঞ্চানন অনেক দিন ধরে অনিমেষকে দেখে আসছে। সাহেবের এই বিশেষ বন্ধুটির ধরন ধারণ কিছুটা যে আর 5 জনের সঙ্গে মেলে না, ভালো করেই জানে সে। কিছু না বলে পঞ্চানন তাই বিদায়ী হলো। রাত ঠিক 10টায় সত্যি সত্যি পুরনো ঝোলাটাকে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো অনিমেষ। বাইরের অন্ধকারে এসে দাঁড়ালাম দুজনে। আকাশ নিচ্ছিদ্র কালো, সামান্য হাওয়া দিচ্ছে। হঠাৎ কখনো বিদ্যুতের চকিত আলো দূরের খানিকটা মুহূর্তের জন্য স্পষ্ট করে দিয়ে অন্ধকারের অপার সমুদ্রের চারপাশ ডুবিয়ে দিয়ে যাচ্ছে। আবার আমার দিকে ফিরে অনিমেষ আমাকে বলল, আমি এগোলাম, কাল সকালে আবার দেখা হচ্ছে। আমি ঠাট্টা সুরে বললাম, ঝোলায় বাঁধা সাহেব ভূতটাকে কিন্তু আমার চাই। অনিমেষ চলে গেল। তাঁবুতে ফিরে এসে আমি খাটিয়ায় শুয়ে পড়লাম। ভেবে রাখা সেই প্ল্যানটা ঝিলিক দিয়ে যেতে লাগলো মাথার ভেতরে। ভূত, ভূত কি একটা অবিশ্বাস্য ব্যাপার। আজ পর্যন্ত কেউ কি কাউকে একটা ভূত দেখিয়ে দিতে পেরেছে? ভীতু মানুষের তৈরি যত সব উদ্ভট কল্পনা। এই ভূত নিয়ে আবার কত রকম ফেলানো গল্প না দেশ বিদেশের সাহিত্য জুড়ে। হ্যাঁ, কত ধান পানাই বুজরুকি কাণ্ড কারখানা সব। কী করে যে অনিমেষটা শেষকালে সেই ভূতেরই ধন্দে পড়ল ভেবে আমার একরকম কষ্টই হতে লাগলো। মাথা ঘামানোর আর পছন্দসই বিষয় খুঁজে পেল না ছেলেটা। মাঠে প্রান্তে বিশাল সেই বাড়িটাকে প্রথম দিন দেখবার পরেই আমার মনে হয়েছিল ভূতের গল্পে এইরকম বাড়ির একটা বর্ণনা সচরাচর দেখা যায়। মনে হচ্ছিল অনিমেষকে এইখানে রাতের বেলা পাঠিয়ে দিয়ে তারপর ভূত সেজে ভয় দেখালে কেমন হয়। সাহসী অনিমেষের সাহসের দৌড়টা একবার পরীক্ষা হয়ে যায় তাহলে। কিন্তু অনিমেষ যে নিজে থেকেই বাড়িটাতে ভূত শনাক্ত করবার জন্য রাত কাটাতে একলাই চলে যাবে, তা কি আর ভাবতে পেরেছিলাম আমি? অনিমেষ পাগল। চামচিকে আর বাদুড়ের সঙ্গে 100 বছরের ধুলোর রাজ্যে সারা রাত না ঘুমিয়ে বাছাধন যে মজাটি পাবে। যাকে কাল সকালেই পরিষ্কার হয়ে যাবে সব। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। হঠাৎ আচমকা ঘুমটা ভেঙে গেল। উঠে বসে টর্চের আলোয় ঘড়ি দেখলাম, রাত 3টে। আবার শুয়ে পড়লাম, কিন্তু না, ঘুম আর এলো না। খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। তাঁবুর উপরে টুপটাপ সামান্য বৃষ্টির শব্দ। গায়ের উপর বর্ষাতিটা চাপিয়ে টর্চ হাতে বাইরে বেরোলাম নিঃশব্দে। নীল সাহেবের পুরো বাড়ির কাছাকাছি পৌঁছে সন্তর্পণে একবার হাতের টর্চটা জ্বালাতে যাব, এমন সময় বাড়িটার মাথার উপরের আকাশ দুফালা করে বিদ্যুতের ঝিলিক খেয়ে গেল একটা। সেই আলোর মুহূর্তে যে জিনিসটা আমার চোখে পড়ল, বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে যেতে
সেটুকুই যথেষ্ট। সেই চামচিকে দুটো চক্রাকারে ঘুরছে বাড়িটার মাথার উপরে অবিরাম। গাটা ছমছম করে উঠল। পর মুহূর্তেই সব আড়ষ্টতা ঝেড়ে ফেলে বাড়িটার ভেতরে ঢুকে পড়লাম আমি। অন্ধকারে নিজের হাত নিজেই দেখতে পাচ্ছি না, অনিমেষকে পাবো কোথায়? ইচ্ছে করেই টর্চ জ্বালাতে চাইছি না। অনিমেষকে একটু ভূতের স্বাদ ভালো করেই পাইয়ে দিয়ে যাচ্ছে। একটি ধামের আড়ালে চুপ করে দাঁড়ালাম। তারপর নেকি সুরে কান্নার আওয়াজ করলাম খানিকক্ষণ। কোনো সাড়া পেলাম না। জুতোর শব্দ করলাম। প্রথমে আস্তে আস্তে, তারপর বেশ জোরেই। না, কারো সাড়া নেই। তারপর খ্যাক খ্যাক করে হাসলাম খানিকক্ষণ। না, ভেতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। এত সব ভৌতিক ব্যাপার স্যাপারের পরেও যদি অনিমেষ ভয় পেয়ে সাড়া না দেয়, তাহলে ধরে নিতেই হয় অনিমেষ শেষ পর্যন্ত এখানে আসেইনি। অনিমেষ কি ভয় টয় পেয়ে অন্য কোথাও চলে গেল? হাতের টর্চ জেলে এবার পুরো বাড়িটার অন্ধরমহলে ঢুকে পড়লাম। বিশাল বাড়িটার কোথায় কি যে আছে ভালো করে জানি না, পাছে পড়ে গিয়ে হোঁচট খাই। সেই ভয়ে সন্তর্পণে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো পশ্চিম দিকের ঘরটায় দ্রুত কি যেন সরে গেল। আলোটা সেদিকে ঘুরিয়ে স্থির দৃষ্টিতে তাকালাম। তারপর ভাবলাম, এই ইঁদুর হতে পারে, শিয়াল হওয়াও বিচিত্র নয় এইসব এলাকায়। কিন্তু অনিমেষ গেল কোথায়? এবারে গলার পর্দা উঁচু করে ডাকলাম, অনিমেষ, 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 অনিমেষ। নীল সাহেবের পুরো বাড়ির অন্দরমহলের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে আমারই শব্দ প্রতিধ্বনি হতে লাগলো। ঘুরতে ঘুরতে টর্চের আলোয় হঠাৎ আটকে গেল। ওটা কি? আরে, একটা মানুষ না? মাথার নিচে কি যেন পাতা রয়েছে একটা। ভালো করে টর্চ ফোকাস করতেই নজরে এলো লালচে সেই ঝোলাটা। উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে যে মানুষটা, সে যে কে হতে পারে সেটা বুঝে নিতে এক মুহূর্ত দেরি হলো না আমার। এই ব্যাপার, ভূত ধরতে এসে শেষকালে ঝোলা মাথায় ঘুম? অনিমেষ, ঘুম কাতুরে ছেলে কোথাকার, এই তোমার ভূতের কাছাকাছি পৌঁছনো? এত জোরে অট্টহাসি যে আমার গলা থেকে বেরোতে পারে, আমি কি তা জানতাম কোনো দিন? নীল সাহেবের পুরো বাড়ির পাঁজর যেন কাঁপিয়ে দিয়ে গেল সেই অট্টহাসি। হাসি থামালাম। কিন্তু আশ্চর্য, কি ঘুম অনিমেষের? নাকি অনেক আগেই ও টের পেয়ে গেছে, জেনে শুনে ইচ্ছে করেই অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমের ভান করে আছে বদমাসটা? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। একরকম দৌড়ে গিয়েই অনিমেষের গায়ের উপর পড়ে এক ধাক্কায় ওকে চিৎ করে দিতেই কি শরীরের ভিতর রক্তের স্রোত সহসা যেন হিম হয়ে গেল আমার। মরা মাছের মতন দুই চোখ খুলে শূন্যে তাকিয়ে আছে অনিমেষ।
ঠান্ডা পাথরের মতন গা, নিঃসার নিস্পন্দ। টর্চের বোতাম সজোরে টিপে ধরে রইলাম আমি। ভয়ে সমস্ত শরীর এই প্রথম থিরথির করে কাঁপতে লাগলো আমার। অনিমেষ সত্যি সত্যি তার কথা রেখেছে। ভূতের কাছাকাছি, খুব কাছাকাছি, এতক্ষণে পৌঁছে গেছে সে নিশ্চয়ই। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ। আজকে গল্প পাঠে রয়েছি আমি রাজু এবং অনিমেষের ভূমিকায় চঞ্চল। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে কিছু রহস্য, কিছু ভৌতিক গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।